তৃণমূলের অবস্থান এটাই যে এই সমস্ত মানুষ যারা তৃণমূলকে দুর্দিনে ছেড়ে চলে যাচ্ছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে এরা সুযোগ সন্ধানী, এরা অপরচুনিস্ট, এরা গদ্দার, এরা ট্রেটার। এটা আমাদের কাছে ক্লিয়ার। এবং যত তাড়াতাড়ি এই সমস্ত মানুষরা চলে যায়, কারণ দেখুন এদেরকে তো মানে মানুষ যে বিশ্বাসঘাতক হবে এই জিনিসটা টেস্ট করার তো আর কোনো উপায় নেই। আর আমরা যারা পলিটিক্সে আছি, আমরা যারা একটা দল করি, দল একটা একটা গ্রুপ অফ পিপল, সেখানে যদি আমাদের মধ্যে কোনো বিশ্বাস না থাকে, ট্রাস্ট না থাকে, তাহলে আমরা কি করে কাজ করব? তো ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিশ্বাস করে তাদের সংসদে পাঠিয়েছে, বিধায়কের টিকিট দিয়ে তাদের জিতিয়ে এনেছে। এরা একজনও কেউ দাবি করতে পারবে যে তারা নিজের নিজের ছবি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট তারা কেউ জিতে আসতে পারবে? একজন বিধায়ক, একজন সাংসদ বলতে পারবে? কেউ কেউ সেটা বলছেও না, কেউ দাবিও করছে না। তো তারা মোটামুটি স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমরা গদ্দার, হ্যাঁ আমরা বিশ্বাসঘাতক, হ্যাঁ আমরা সুযোগ সন্ধানী, এটা তারা বলে নিয়েছে। তো আমাদের মতন আমরা যারা কর্মী, যারা আমরা একদম গ্রাউন্ড থেকে উঠে এসেছি, যারা আমরা কেউ সাংসদ নই, বিধায়ক নই, জনপ্রতিনিধি নই, যারা আমরা দলটাকে করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যেই কর্মীরা কাজ করে, তাদের কাছে তো এটা এখন মানে একটা গোল্ডেন পিরিয়ড আমি মনে করি। আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, আমরা মমতাদির মানে তার নেতৃত্বে আমরা বিরোধী রাজনীতি করার সুযোগ পাচ্ছি। কিন্তু এই সমস্ত নেতা, বিধায়ক, আহ সাংসদ, তারা যারা চলে যাচ্ছে, যারা বিজেপির দিকে যাচ্ছে বা বলছে আমরা আলাদা গ্রুপ করব, যেটা তারা করতে পারেন না, সেই বিষয়টায় আসছি। কিন্তু যারা চলে যাচ্ছে তারা অবশ্যই গদ্দার, এবং এরা যত তাড়াতাড়ি চলে যায় তত তৃণমূল কংগ্রেস আরো বেশি শুদ্ধ হবে। কারণ দেখুন, যখন তৃণমূল কংগ্রেস একদম মানে একদম টপ পজিশনে ছিল, যখন মানে রাজ্যে সরকার ছিল, এত এমএলএ এমপি, তখন প্রচুর বেনজল এসছে। তখন মানে প্রায় কি বলবো, বন্যা হয়ে গেছে পার্টির মধ্যে। তো বন্যা যখন হয় তখন ড্রেনের জল, তারপর গঙ্গার জল সবই মিশে যায়। কিন্তু যখন আবার সেই জলটা নেমে যায় তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় যে কারা কাঠি। আর এরা যারা চলে যাচ্ছে, যারা বিজেপিতে যাওয়ার প্ল্যান করছে, তারা যেতে পারে। আমরা চাইবো যে তারা প্লিজ বিজেপিতে চলে যান। তারা তারা বলছেন আমাদের কাছে 2/3 মানে 2/3 সাংসদ বা 2/3 বিধায়ক দল তারা রয়েছে, তো প্লিজ আপনারা গিয়ে মার্চ করুন। আপনারা দয়া করে আমাদের সংবিধানের 10ম তফসিল 10th শিডিউল, সেটা আপনারা দয়া করে পড়ুন। সেখানে আপনারা অ্যান্টি ডিফেকশন লটা পড়ুন। আপনাদেরকে অন্য একটি দলের সাথে আপনাদের একীভূত হতে হবে। আপনারা যতক্ষণ না মার্জার করছেন, আপনারা কিন্তু দলত্যাগ বিরোধী আইনে আপনাদের কোনো প্রোটেকশন নেই। আপনাদের বিধায়ক পদ বা সাংসদ পদ খারিজ হবে। সেটা স্পিকারের ওপরে অবশ্যই নির্ভর করছে, কিন্তু স্পিকার যদি সেটা নাও করে, তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে আমি বলতে পারি আমরা নিশ্চয়ই আমরা আদালতে যাব, এবং এই যে এই সমস্ত গদ্দার বেঈমান যারা ডিফেক্ট করছে, অন্য দলে চলে যাচ্ছে, তাদের যেন বিধায়ক পদ বা সাংসদ পদ খারিজ হয়, তার জন্য আমরা আইনি পথে যাব, আইনি লড়াই লড়বো। এবার লাস্ট আপনি যেটা বললেন যে কিছু তৃণমূল কংগ্রেসের নেতা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, দেখুন এখানে দুটো ব্যাপার আছে। এক হচ্ছে যারা প্রকৃতভাবে মানুষের সাথে কোনো খারাপ কাজ করেছে, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল বা মানুষকে জাস্ট ব্যতিব্যস্ত করেছে, সেই সমস্ত মানুষ কেউ যদি আজকের দিনে আইনের আওতায় আসে, আমি তাকে ডিফেন্ড করব না, সেটা আমার কাজ নয়। আমার কাজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করা, চোর চিটিংবাজদের ডিফেন্ড করা নয়। তো তাদের যেন আইনানুগ যা প্রক্রিয়া আছে সেটা হয়। কিন্তু মানুষ যারা মানে আইন হাতে তুলে নিচ্ছেন, যারা এদের উপর ডিম ছুটছেন, যারা টমেটো ছুটছেন, যারা এই অসভ্যতাটা করছেন, এবং আমি তো মানে এই ব্যাপারে আমি নিশ্চিত যে পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি আগাম যদি ইন্টেলিজেন্স যদি বিজেপির কাছে না যায়, তাহলে বিজেপি এই যে সো কল্ড প্রতিবাদ, সো কল্ড জনরোষ, এই জিনিসটা তারা সংগঠিত করছে কি করে? কারণ আপনি একটা পথ চলতি, কই আমি তো এখানে বসে কথা বলছি, কই কোনো মানুষ তো আমার উপর ডিম ছুটছে না, কোনো মানুষ তো কিছু করছে না, আমি তো মানে দিব্যি আমি হেঁটে চলে বেড়াচ্ছি। তো ওই জন্য এটা আমি বিশ্বাস করতে নারাজ যে মানুষ এই জিনিসটা করছে, এটা জনরোষ, এটা আমি বিশ্বাস করতে নারাজ। তৃণমূল কংগ্রেস এখনো অব্দি পশ্চিমবঙ্গে 41% ভোট তারা পেয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের এখনো আস্থা আছে। আমরা হয়তো বিজেপির থেকে 30 লক্ষ ভোট কম পেয়েছি, কিন্তু মাথায় রাখবেন সেই 30 লক্ষ ভোট কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন আছে। আজকে যদি আন্ডার অ্যাডজুডিকেশন না থাকতো, এসআইআর এর নাম করে যদি ভোট কাটাটা না হতো, তাহলে তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতো। তো যাই হোক, সেটা যাই হোক, কিন্তু কিছু মানুষকে ইচ্ছা করে ব্যতিব্যস্ত করা হচ্ছে। বিজেপি যেভাবে এজেন্সিদের অপব্যবহার করছে, যেরকম ভাবে সাংসদ বিধায়কদের ভয় দেখানো হচ্ছে, মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানো হচ্ছে, জেলে ঢোকানোর ভয় দেখানো হচ্ছে, তাতে বেশ কিছু মানুষ অটোমেটিক্যালি বিজেপিতে যাচ্ছে। আর যারা এটা মানে নতি স্বীকার করছে না, তারা
মানে এইভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, একটা লিগাল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। ঠিক যে জিনিসটা আপনারা দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক দিন তাকে কিন্তু তলব করা হচ্ছে আমাদের যারা তদন্তকারী সংস্থা তাদের পক্ষ থেকে। এটা হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। মানুষ দেখছে এই যে রাজনৈতিক প্রতিহিংসা তারা দেখাচ্ছে, বিজেপি জাস্ট 1.5 মাস ক্ষমতায় এসে যে রাজনৈতিক প্রতিহিংসা করছে, মানুষ এটা দেখছে। আর তাদের এই যে পাপের ঘোড়া সেটা একদিন না একদিন পূরণ হবে, তখন কিন্তু এর উলাটপুরানটা মানুষ দেখবে। যে খবর পাওয়া যাচ্ছে রাম মন্দিরে যে দানের অর্থ ছিল সেই দানের অর্থের 7 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে এবং গোবরের স্তূপের মধ্যে 10 লক্ষ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে। এ নিয়ে তদন্তও চলছে, কি প্রতিক্রিয়া? গোবরে পদ্ম ফুল আপনি খুঁজে পাবেন। আর এই যে রাম মন্দিরে যে টাকা উধাও হয়েছে, এই রাম মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন এত ধুমধাম করে, যিনি প্রতিষ্ঠা করলেন বসে, সারা দেশে মানে বলা হলো যে জো রাম কো লায়ে হ্যাঁ হাম উनको লায়েঙ্গে, এই সমস্ত শুনলাম। তো তিনি একটু উত্তর দেবেন আশা করছি, যে এইভাবে কি করে টাকা চোট যাচ্ছে, তারপর গোবরের নিচে কি করে টাকা পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো দেখতে হবে। তো পুরো জিনিসটা বোঝা যাচ্ছে এর মধ্যে একটা মানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই রাম মন্দিরকে রাজনৈতিকভাবে বেচার চেষ্টা করেছেন, তারা নিশ্চয়ই এর উত্তর দেবেন আমি চাইবো, এবং তারা সবাই তদন্তের আওতায় আসবেন এইটুকু আমি নিশ্চয়ই চাইবো। তো মাননীয় প্রধানমন্ত্রী যিনি এত ধুমধাম করে রাম মন্দির স্থাপন করেছেন, তো তাকে তো একটু উত্তর দিতে হবে যে এত টাকার মানে নয় ছয় কি করে হচ্ছে। সেটা আমরা নিশ্চয়ই একটা পূর্ণাঙ্গ তদন্ত চাইবো, এবং অবশ্যই কোর্ট মনিটর তদন্ত। কারণ না হলে আমরা জানি যে উত্তরপ্রদেশ সরকার, ভারত সরকার তারা কি করতে পারে। তো অবশ্যই এক্ষেত্রে একটা কোর্ট মনিটর তদন্ত হওয়া উচিত। অন্যান্য রাজ্যের যারা সাধু সন্ত আছে তারা ওখানে যেন যায়, তাদের উপস্থিতিতে যেন মানে রাম মন্দিরের পবিত্রতা যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়, সেই পুরো ব্যাপারটা দেখে একটা পূর্ণাঙ্গ তদন্ত চাইবো। আরেকটি প্রসঙ্গে যাব যে বর্তমান উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একটি সংবাদ মাধ্যমে গিয়ে সরাসরি একটি এমন ভাষা ব্যবহার করছেন যেখানে তাকে সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবে ট্রোল হতে হচ্ছে, কি প্রতিক্রিয়া? না, অনেকে দেখলাম তার এই ভাষাকে বা তার যে অ্যাপ্রোচটাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন, অনেকে মনে করছেন এটাই হওয়া উচিত। আমি জাস্ট কল্পনা করতে পারছি না যে এটা একজন উচ্চশিক্ষা মন্ত্রীর ভাষা হতে পারে। জগন্নাথ চট্টোপাধ্যায় নতুন তিনি উচ্চশিক্ষা মন্ত্রী হয়েছেন, তাকে আমার শুভেচ্ছা থাকবে। বা তিনি যেরকম ভাবে করাপশনকে শেষ করার কথা বলছেন, সেটার সাথে আমি তার সাথে পূর্ণাঙ্গ সহমত। কিন্তু যে ভাষা তিনি ব্যবহার করেছে, কি সাঁটা ভেঙে দেবো এই ধরনের কিছু বলেছেন, আমি এক্স্যাক্টলি জানি না তিনি কি বলতে চাইছেন। তিনি একজন সরকারের ক্যাবিনেট মন্ত্রী, উচ্চশিক্ষা মন্ত্রী, তার মুখ থেকে তো অন্তত আমরা একটু পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ তো এক্সপেক্ট করতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি কোথাও কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকে, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। সেখানে মাননীয় মন্ত্রী কি করে বলতে পারেন যে তার সাঁটা ভেঙে দেবো, এই করব সেই করব? অর্থাৎ ফিজিক্যাল ভায়োলেন্সের কথা তিনি বলছেন। তিনি মানুষকে উস্কাচ্ছেন, বা তাদের যারা বিজেপির কার্যকর্তারা, তাদের যারা লিঞ্চ মব, যারা জায়গায় জায়গায় গিয়ে মানুষের ওপর পাথর ছুটছে, ডিম ছুটছে, টমেটো ছুটছে, এই যে অসভ্যতাটা যেটা আমরা দেখে যাচ্ছি, সেটাকে বিজেপির নেতারা, রেসপন্সিবল পজিশনে থাকা নেতারা, সেটাকে তারা মানে উৎসাহ দিচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার বক্তব্য নিয়ে তার আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত, এবং আমাদের রাজ্যের যারা সুশীল সমাজ, যারা কথায় কথায় এত কথা বলেন, যারা এতদিনে শিক্ষা দুর্নীতি ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে যারা এতদিন কথা বলেছেন, তাদের আমি একটা ওপিনিয়ন এক্ষেত্রে চাইবো যে তারা কি বলবেন। এটা কি একজন উচ্চশিক্ষা মন্ত্রীর ভাষা হতে পারে? আমরা এর আগে বিভিন্ন ঘটনা হয়েছে, বিভিন্ন লজ্জাজনক ঘটনা হয়েছে, কিন্তু আমরা কোনো শিক্ষামন্ত্রীর মুখে এই ধরনের মানে কি বলবো রকেট ছেলের ভাষা আমরা কিন্তু পাইনি। তো তার থেকে আমি অনেক বেশি রেসপন্সিবিলিটি আশা করব।